মানুষের অসহায়ত্বের সুযোগে হাসপাতালগুলোতে রমরমা অ্যাম্বুলেন্স বাণিজ্য। মাইক্রোবাসকে নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স নামে। অ্যাম্বুলেন্স লাগে আমার আম্মু লাশটা এখন নিতে পারবো না। সিন্ডিকেট তৈরি করে ফেলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে। সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা। বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয়। এখানে তো আমার রোগীও বেশি, এখানে কিছুটা দুর্বিধি থাকতে পারে। এটা আমরা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিক নির্ভর হওয়ায় সরকারি হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ। 11টা থেকে সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারে বলছে যে সন্ধ্যা সারা কোনো চিকিৎসা হবে না। এখন যদি বাইরে ক্লিনিকে যাই ওই ডাক্তারকে ঠিকই পাওয়া যাবে। বাইরে চিকিৎসা করলে ওনারা টাকা পায়, এই জন্যই বাইরেই বেশিরভাগ থাকে। ওয়ার্কিং আওয়ারে এসে ক্লিনিকে কাজ করতে পারবে না। এরকম যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জয়না চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করা অপরাধ রোধে আইন করতে যাচ্ছে সরকার। ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। এবারের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। চীনা প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংক প্রধানের সফর অর্থনীতিতে বাংলাদেশের শক্ত অবস্থানের ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের দাম পুনর্নির্ধারণ করল একাডেমিক কাউন্সিল। 2টি ইউনিটে বাড়ল 50 টাকা করে। এবং কাল চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। টাইগার বোলারদের 20 উইকেট নেবার সামর্থ্য আছে, বললেন অধিনায়ক মুশফিক। রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তাদের কাছে জিম্মি রোগীও তাদের স্বজনরা। নৈরাজ্য বন্ধে সরকারের পক্ষ থেকেও নেই জোরালো কোনো পদক্ষেপ। তাই রীতিমতো অসহায় হাসপাতালে আসা সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর হাতে দেয়া উচিত। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নৈরাজ্য বন্ধে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকা মেডিকেল গেলে আপনার ভাড়া পড়বে 2000 টাকা। দরদামের কোনো সুযোগ নেই, তারা যা বলবেন সেই ভাড়াতেই যেতে হবে। রাজধানীর অর্থোপেডিক ও চক্ষুবিজ্ঞান হাসপাতালের গা ঘেঁষে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। সাদা চোখে কেবল চালকদের দেখা গেলেও এই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে, দেখা যায় না। তারপর আমরা কারা কারা নেয় সব দেওয়ার পর আমরা বিশ্বাস করি। আপনাদেরকে আমি হইলে বলতাম যে ভাড়া বেশি। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিতেই 5টির বেশি অ্যাম্বুলেন্স নেই, কোথাও এই সংখ্যা 2 থেকে 3টি। বেসরকারি হাসপাতালেও রয়েছে অ্যাম্বুলেন্স সংকট। এই সুযোগে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স বাণিজ্য। আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী সম্প্রতি তার নজির দেখা গেছে ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চাপায় কয়েকজন নিহতের পর পুলিশি তৎপরতায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালকরা, আর এতেই দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে। সোমবার সকালে আনোয়ার ও সুমনের মা মারা যান ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্সে করে লাশটি সিলেটে নিতে 2 ভাই দীর্ঘ সময় ঘুরেছেন হাসপাতালের ভেতরে বাহিরে। এ সময় সংবাদ তাদের পিছু নেয়, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত তারা অ্যাম্বুলেন্স পাননি। দেখা যাচ্ছে এখন অ্যাম্বুলেন্স লাগে আমার আম্মু লাশটা এখন নিতে পারবো না। খুবই কষ্ট করতেছি। কোন নেবেন লাশ? লাশ নেবো দেশে বাড়িতে, সিলেট সংবাদ। আমরা গাড়ি খুঁজতেছি, 2 ভাই গাড়ি পাইতেছে না। কোন জায়গায় লাশ ওই যে আপনার নতুন বিল্ডিং এ 8 তলার মধ্যে। মানুষের অসহায়ত্বের সুযোগকে পুঁজি করে গড়ে ওঠা এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নিতে বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকারের উদ্যোগেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সুযোগ সৃষ্টি করা উচিত, কারণ অ্যাম্বুলেন্স নামের এই বাহনটি সরকারের চিকিৎসা সেবারই অংশ। সরকারি অ্যাম্বুলেন্সগুলো পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত, যাতে করে রোগীরা কোনো ধরনের কোনো ভুক্তভোগী না হয়। সিন্ডিকেট তৈরি করে ফেলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে। এর ফলে মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যারা এটা করতেছে সেক্ষেত্রে তারা যদি একটা জিনিস চিন্তা করে যে
এই জায়গাটাতে আমি হলে কি হতো? স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে যেসব মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স নামে চালানো হচ্ছে সেগুলো অ্যাম্বুলেন্সের সংজ্ঞায় পড়ে না। হয়তো এসব কারণেই এমন যানগুলোতেও দেখা মেলে মাদক সেবনের দৃশ্য। এই সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড এদের কিন্তু একটা চেইন আছে বাংলাদেশে। সরকারের উচিত এদেরকে এম্পাওয়ার্ড করা। তারা যদি এটা কন্ট্রোল করে তাতে কিন্তু এই দুর্বৃত্তায়নের যে চেহারাটা এটা কমে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নৈরাজ্য বন্ধে নীতিমালা তৈরির কাজ চলছে। সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা। বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয়। এখানে তো আমার রুগীও বেশি, জনগণ বেশি, তাই না? এখানে কিছুটা দুর্বৃত্ত থাকতে পারে, এটা আমরা একটা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা। রাজধানীতে অ্যাম্বুলেন্সের সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, সকাল থেকে আমি রাজধানী ঢাকার কিন্তু বেশ কয়েকটি হাসপাতালে, সরকারি বেসরকারি হাসপাতালে বা হাসপাতালের সামনে রাখা অ্যাম্বুলেন্সগুলো আসলে দেখেছি এবং রাস্তায় চলাচলকারী অ্যাম্বুলেন্সগুলোর উপরে চোখ রেখেছি। তমালের রিপোর্টটা যেমনটি দেখছিলাম যে কোনো রকম একটি মাইক্রোবাসকে আসলে পিছনের সিটগুলোকে আড়াআড়ি করে দিয়ে ভিতরে একটি অ্যাম্বুলেন্সের অক্সিজেনের সিলিন্ডার বসিয়ে দিয়ে এর গায়ে বড় লাল কালি দিয়ে অ্যাম্বুলেন্স লিখে দিলেই আসলে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাকে অ্যাম্বুলেন্স হিসাবে। এবং এই বিষয়টি কিন্তু আসলে খুব ভালো করে আমি দেখেছি সকাল থেকে। কেবলমাত্র সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোর নিজস্ব যে খুবই অল্প সংখ্যক অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সগুলো বাদে বাড়তি যে অ্যাম্বুলেন্স বিভিন্নভাবে ভাড়ায় বিভিন্ন মাধ্যমে চলায়, সবগুলো অ্যাম্বুলেন্সেরই বলতে গেলে একই দশা। এবং আর একটা জিনিস দেখার বিষয় যে অ্যাম্বুলেন্সের যে নীতিমালা, আসলে বিআরটি এর যে নীতিমালা রয়েছে সেই নীতিতে কিন্তু খুব ভালোভাবে বলা, স্পষ্ট করে বলা আছে যে চাইলেই কোনো ব্যক্তি রাস্তায় একটি অ্যাম্বুলেন্স নামাতে পারবে না। অ্যাম্বুলেন্সের লাইসেন্স কিন্তু অবশ্যই নিতে হবে কোনো প্রতিষ্ঠানের নামে। কিন্তু আমরা কিন্তু হরামেশাই দেখছি আমাদের দেশে, বিশেষ করে রাজধানীতে যে অ্যাম্বুলেন্সগুলো চলছে তা একটু খতিয়ে দেখলেই দেখা যায় যে এগুলোর ব্যক্তি মালিকানাধীন বা নামে বেনামে হয়তো বা দুই একটি আছে কোনো প্রতিষ্ঠানের নামে। এবং এই ব্যক্তি, আমরা কিছুদিন আগে যদি ঢাকা মেডিকেলের সেই দুর্ঘটনার কথাই ধরি, যে সেই যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি যেমন চালাচ্ছিলেন যে ড্রাইভার না চালিয়ে তার সহকারী চালাচ্ছিলেন, এবং ওই অ্যাম্বুলেন্সের পরে যেটা জানা গেছে যে অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠানের নয়, এটি হাসপাতালের এক কর্মচারীর মালিকানাধীন অ্যাম্বুলেন্স। এবং এক্ষেত্রে এগুলোই সবগুলো আমরা দেখে থাকি যে এই যে অ্যাম্বুলেন্সগুলো ম্যাক্সিমামই যে এই হাসপাতালের যে কর্মকর্তারা আছেন তাদের নিজস্ব অথবা তাদের ছত্রছায়া, এবং অথবা দেখা যায় যে হাসপাতালটি আছে ওই স্থানীয় প্রভাবশালী যারা থাকেন তাদের নিয়ন্ত্রণেই আসলে এই অ্যাম্বুলেন্সগুলো পরিচালিত হয় এবং এই সিন্ডিকেটগুলো পরিচালিত হয়। এবং এর ফলে যে সাধারণ যে মানুষ আছেন যারা আসলে এই অ্যাম্বুলেন্সের প্রয়োজন আসলে মানুষকে বিপদে পড়িয়ে নিতে হয়, সেই বিপদের সময় তারা সেই সুযোগটি কাজে লাগিয়ে মানুষকে জিম্মি করে এক ধরনের একচাটিয়া, তারা বলতে গেলে একচাটিয়া ব্যবসা করে যাচ্ছেন। তো এই ছিল আসলে, আমি সারা দিন ঢুকে অ্যাম্বুলেন্স সম্বন্ধে আসলে আজকের অ্যাম্বুলেন্স সম্পর্কে আমার জানা কিছু তথ্য জানালাম। সেই তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এলাকা থেকে অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসার খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। চলে যাচ্ছি পরের খবরে। স্বাস্থ্য অধিদপ্তরে যথাযথ মনিটরিং না থাকায় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনের বেশিরভাগ সময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। এজন্য মোটা অঙ্কের টাকা ভিজিট নেন তারা। এই অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টাকা নয়, নির্দিষ্ট সংখ্যক রোগীর সেবা দেয়ায় বেসরকারি ক্লিনিকে সেবার মান কিছুটা উন্নত। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের কোনো গাফিলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। প্রতিদিনই রোগ মুক্তির আশায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রায় 1 থেকে 1,500 রোগী। মুমূর্ষু অবস্থায় ভর্তির পর স্বজনরা সুচিকিৎসার জন্য বারবার ধর্ণা দেন চিকিৎসকের দ্বারে দ্বারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ অবহেলা বা ভুল চিকিৎসার কারণে প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। এখন বসে থেকে এখন পর্যন্ত ডাক্তারই পেলাম না, এখন বাধ্য হওয়ার মতন বাড়ি যেতে হয়েছে। বাচ্চাদের ব্যথার জন্য ব্যথা করছে,
এখন দেখাতে কেউ নাই। বাইরে চিকিৎসা করলে ওরা টাকা পায়, এই জন্যই বাইরেই বেশিরভাগ থাকে। 11টা থেকে সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারে বলছে যে সন্ধ্যা ছাড়া কোনো চিকিৎসা হবে না। এখন যদি বাইরে ক্লিনিকে যাই ওই ডাক্তারকে ঠিকই পাওয়া যাবে। টাকার লোভেই তো করে, টাকা ছাড়া কি করে নাকি কোনো ডাক্তারকে ভিজিট করে নাকি, না বসে নাকি এখানে। অভিযোগ রয়েছে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া না গেলেও তাদের নিয়মিত পাওয়া যায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে, যেখানে মোটা অঙ্কের টাকা ভিজিট নিয়ে দিনের বেশিরভাগ সময় রোগী দেখার কাজে ব্যস্ত থাকেন তারা। যদিও এখানে চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, তারপরও বাধ্য হয়ে বেশিরভাগ রোগী ঝুঁকছেন এদিকে। এখানে চিকিৎসা ভালো, এখানে আপনার ডাক্তার অ্যাভেলেবল পাওয়া যায় সবসময়। টাকা বেশি লাগে কিন্তু আপনার ট্রিটমেন্ট ভালো সরকারি মেডিকেলে। আমাদের জন্য বেসরকারি ক্লিনিকগুলা খুব ব্যয়বহুল এবং ডাক্তাররা তো আমাদেরকে বাধ্য করছে এখানে আসতে। অবশ্য সীমিত সংখ্যক রোগী দেখায় ক্লিনিকে সেবার মান কিছুটা উন্নত বলে মনে করেন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক। তবে সরকারি হাসপাতালে গাফিলতির কোনো প্রমাণ পেলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সিভিল সার্জন। বাইরে যখন আমাদের কাছে আসে তখন আমাদের হয় কি আমরা 20টা 25টা 15টা রুগী দেখি এবং আমরা খুব আরামেই দেখি, কিন্তু ওখানে আমরা 8 ঘন্টা রুগী দেখি, রুগীর সংখ্যা 120টা। ওয়ার্কিং আওয়ারে এসে ক্লিনিকে কাজ করতে পারবে না, এরকম যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 58টি ওয়ার্ডে 120 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আর মহানগরীতে প্রাইভেট ক্লিনিক আছে প্রায় 150-এরও বেশি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন অপরাধ করতে না পারে, সেজন্য আইন করতে যাচ্ছে সরকার। বিভিন্ন সরকারি কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে হাতে কলমে প্রযুক্তি শিক্ষা দিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় রূপকল্প 2021 ও 2041 পূরণে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। তাই আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2016 প্রণয়ন করতে যাচ্ছি। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম CERT প্রতিষ্ঠা এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে। বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। বর্তমানে প্রবৃদ্ধি 7.05, প্রকৃতপক্ষে 7.1 আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় $1,466 মার্কিন। 5 কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 22.4% আমরা নামিয়ে এনেছি। 78% মানুষ আজকে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। 2021-এর আগেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে, প্রতি ঘরে আমরা আলো জ্বালব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের। সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখর দলীয় কার্যালয় ও সম্মেলনের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যান। ক্ষমতাসীন এ দলটির নেতারা বলছেন, এবারের সম্মেলনে গঠনতন্ত্রের পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে বেশ কিছু নতুন মুখ আসছে। এছাড়া 2019 সালের জাতীয় নির্বাচনের কৌশলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে সম্মেলনের মঞ্চ, প্যান্ডেল সহ আশপাশের এলাকার সাজসজ্জার কাজ। 150 ফুট লম্বা নৌকাকৃতির মঞ্চে 22 অক্টোবর সকালে 20তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনস্থলে সার্বক্ষণিক তদারকি করছেন দলের সিনিয়র নেতা ও কর্মীরা। মঞ্চ, প্যান্ডেল এবং আনুষঙ্গিক সাজসজ্জা আমাদের প্রায় সম্পন্নের পথে। ইনশাআল্লাহ আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারবো। এবারের সম্মেলনের মধ্য দিয়ে দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে অব্যাহত লড়াই আমাদের চলবে, পলিটিক্যাল স্টেবিলিটি রাখার জন্য চলবে, উন্নয়ন সমৃদ্ধির জন্য চলবে, যেন আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারে। এই মেসেজ দুটি নিয়ে আমরা এবার কাউন্সিলটি করছি।
আগামী 22 ও 23 অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারা দেশ থেকে 6570 জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট সহ অন্তত লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন বলে আশা করছে দলটি। সম্মেলনকে কেন্দ্র করে যেন রাজধানীতে জনদুর্ভোগ কম হয় সেজন্য স্বেচ্ছাসেবকদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে আর আমাদের সদস্যরা এখানে কাজ করবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে স্বস্তিতে, শান্তিতে এবং নির্বিঘ্নে যাতে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যাতে পানি থেকে আরম্ভ করে চিকিৎসা, ঔষধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে সম্মেলনের কয়েকদিন আগে থেকেই বর্ণিলভাবে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। দেশের গণতন্ত্র নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো যখন পাল্টাপাল্টি অবস্থানে, ঠিক এমনই একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন। একটি রাজনৈতিক দলের সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি নতুন নেতৃত্বের পথ তৈরি হয়। নেতারা বলছেন, এবারের কাউন্সিলের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথ আরও সুগম হবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেছেন, দলের 20তম জাতীয় সম্মেলন হবে ঐতিহাসিক এবং এর মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে। সকালে সম্মেলন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার নেতৃত্বে দলের নেতারা সম্মেলনের মঞ্চ, কাউন্সিলর ও অতিথিদের বসার স্থান সহ অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এরপরেই সম্মেলন ভেন্যু পরিদর্শন করে খাদ্য উপকমিটি। এ সময় কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ। খাওয়ার পরিধি বাড়িয়ে আমরা 50,000 কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দকে আমরা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখানে আমাদের কোনো খাওয়ার অভাব বলে মনে হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে এটা ঐতিহাসিক সম্মেলন হবে এবং একটা অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব সেখানে নির্বাচন করা হবে, যারা আগামী 4 বছর বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই ধরনের নেতৃত্ব আসে বলে আমরা আশা করি। দুপুরের সময় আরো থাকছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ অজয় রায়কে রাষ্ট্রীয় সম্মান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয়েছে কিশোরগঞ্জে। চীনের প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ। এ সময় চীনের সঙ্গে সরকারি বেসরকারি পর্যায়ে 27টি ঋণ চুক্তি, সমঝোতা স্মারক সই ছাড়াও বিভিন্ন খাতে বিনিয়োগ ও ঋণ প্রাপ্তির আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এসব কিছুকেই বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্থান হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে এসব চুক্তিকে স্টেট কেস হিসেবে নিয়ে তাতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে ক্রমেই বড় পরিসরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ, যার প্রমাণ সম্প্রতি বিশ্ব অর্থনীতির দ্বিতীয় শক্তিশালী দেশ চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। 22 ঘন্টার এই সফরে দুদেশের সরকারি বেসরকারি পর্যায়ে অবকাঠামো, জ্বালানি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি সহ বিভিন্ন খাতে প্রায় $23 বিলিয়ন 27টি চুক্তি, সমঝোতা স্মারক সই হয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বড় পরিসরের এসব চুক্তি বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্থানের ইঙ্গিত। তবে সময় মতো এসব বাস্তবায়নের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে হারাতে হবে আরো বড় সুযোগ। বাংলাদেশকে এখন সবাই গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশকে সবাই একটা গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে মনে করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশের আসলে আর বসে থাকার সুযোগ নেই, অর্থাৎ পরবর্তী পদক্ষেপগুলোর ব্যাপারে একটা পরিষ্কার একটা টাইম প্ল্যান থাকা দরকার। নতুবা স্বাক্ষর বা বড় প্রকল্প বাস্তবায়নই হতে পারে, ব্যয় হতে পারে, কিন্তু সেখান থেকে রিটার্ন উপযুক্তভাবে না আসলে সেটি আবার সরকারের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাদের পরামর্শ, চীনের সাথে করা চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাড়িয়ে নিতে হবে বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা। একটি বড় দেশের সঙ্গে কিভাবে চুক্তি করতে হয় তার একটা টেস্ট কেস হিসেবে বিবেচিত হবে। মন্ত্রণালয়গুলোর এ ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্তভাবে তাদের কর্মকৌশল আছে কিনা, মানব সম্পদের ঘাটতি রয়েছে কিনা, তার একটা
পরিষ্কার হিসেব এটি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর হাতে থাকে। এদিকে বিশ্বব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে সংস্থাটির প্রেসিডেন্টের আশ্বাস, বাংলাদেশের যে ইতিবাচক ইমেজ তৈরি করেছে তা কাজে লাগানোর পরামর্শ দিলেন তারা। এনরোলমেন্টের দিকে অনেক এগিয়ে গিয়েছি, প্রবাবলি আমাদের হেলথ সার্ভিস প্রোভাইডিং ইনস্টিটিউশনস কমিউনিটি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হেলথ সার্ভিস এই জায়গাটাই বেশি করে একটু নজর দেওয়ার দরকার আছে। তবে কোনো দেশের সাথে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত বাড়িঘর, আবাসন প্রকল্প, শিল্প কারখানা ও বাণিজ্যিক ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে খুলনা বিভাগে উদ্বেগজনক হারে কমছে কৃষি জমি। ভরাট হচ্ছে পুকুর, জলাশয়, দখল হয়ে যাচ্ছে খাল। পরিবেশবিদদের মতে কৃষি জমি কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আর কৃষি কর্মকর্তারা এটিকে ভবিষ্যতের জন্য হুমকি উল্লেখ করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় তরিকুল ইসলামের রিপোর্ট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সবশেষ জরিপ অনুযায়ী খুলনা বিভাগে প্রতি বছর ২,৮৩১ হেক্টর জমি কমছে, যার হার 0.21%, আর ঢাকায় এ হার 0.19%। ১৯৭৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত খুলনা বিভাগে কৃষি জমি কমার হার ছিল 0.03%। এসব জমিতে বসতবাড়ি, বাণিজ্যিক ভবন ও মিল কলকারখানা গড়ে ওঠায় কমে যাচ্ছে ফসল উৎপাদন। বিশেষ করে গ্রাম এলাকায় ঘরবাড়ি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তারপরে অফিস আদালত হচ্ছে শহরে, তারপরে আপনার কলকারখানা হচ্ছে। এইসব কারণে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড দিন দিন কমে যাচ্ছে। কৃষি জমিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয়কে ভবিষ্যতের জন্য হুমকি উল্লেখ করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষি জমি কমাটাই হচ্ছে আমরা মনে করি একটা অ্যালার্মিং, কারণ আমাদের খাদ্য চাহিদা মেটাপ করতে গেলে জমি আমাদের ঠিক রাখা দরকার। তো সেই হিসাবে এই বিষয়ে একটা নীতিমালা বা সরকারের একটা নীতি থাকা উচিত যে কৃষি জমি যত্রতত্র যে কেউ যাতে ব্যবহার করতে না পারবে। পরিবেশবিদদের মতে ক্রমাগত কৃষি জমি কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। অল্প জায়গাতে বেশি ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে আমাদের যে ভূমির উর্বরতা এবং প্রাকৃতিক যে ভারসাম্যতা এটি কিন্তু দিন দিন আরো নষ্ট করে ফেলবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা জেলায় গত ২০ বছরে কৃষি জমি কমেছে ১০,০০০ হেক্টর। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ভর্তি ফর্মের দাম পুনর্নির্ধারণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠকে ফর্মের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এ এবং B1 ইউনিটের ফর্ম ৫০ টাকা করে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের তুলনায় ২৫০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। আর B2 ইউনিটের ফর্মের দাম আগের ৯০০ টাকাই রাখা হয়েছে। ইতোমধ্যে যারা ভর্তি ফর্ম জমা দিয়েছেন তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একাডেমিক কাউন্সিলরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। ভর্তি ফর্মের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত ৪ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করছিল সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক জাফর ইকবাল সহ ২২ জন শিক্ষক। আগামী 5 বছর ভর্তি যেটা রেজিস্ট্রেশন ফি এখন নির্ধারণ করা হলো সেটা বাড়ানো যাবে না। যদি এগুলো যদি পরবর্তীতে বাড়ানো হয় আমরা শিক্ষার্থীদের নিয়ে আবার আন্দোলন করব। পজিটিভলি দেখছি, এটা আমাদের বিজয় বলা যায়। সাধারণ শিক্ষার্থী বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর তাদের ছেলেমেয়েরা যেন পরীক্ষা দিতে আসতে পারে তার জন্য আমরা কিছুটা হলেও করলাম, এই জন্য আমরা আনন্দিত। এ এবং B1 ইউনিটের যেটা ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সেটা ৮০০ টাকা করা হয়েছে। B2 ইউনিটে যেটা আমরা আগে একাডেমিক কাউন্সিল নির্ধারণ করেছিল ১২০০ টাকা সেটা হয়েছে ৯০০ টাকা। অধ্যাপতি রেজিস্ট্রেশন বাবদ গৃহীত বর্ধিত ফিসের টাকা সংশ্লিষ্টদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। রাষ্ট্রীয় সম্মান আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে বিদায় জানানো হলো প্রবীণ রাজনীতিবিদ অজয় রায়কে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা। অজয় রায় আজীবন গণমানুষের জন্য আন্দোলন করে গেছেন বলে তিনি অমর হয়ে থাকবেন এমন মন্তব্য করেন তার সহযোদ্ধা ও আগতরা। পরে কিশোরগঞ্জের কটিয়াদির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অজয় রায়ের মরদেহে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তারা বলেন, আদর্শগত মতভেদ থাকলেও তার মানবতাবাদী আদর্শ সবার জন্যই অনুকরণীয়। যেসব আদর্শকে কেন্দ্র করে লড়াই করে আমাদের মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিল, উনি তাদের মধ্যে একজন এবং সেই জিনিসগুলো সংবিধানে লিপিবদ্ধ করার ব্যাপারে উনি সক্রিয় ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ ও ন্যায্য অধিকারের বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে অজয় রায় আজীবন শোষিতের পক্ষেই কথা বলেছেন, এমন অভিমত তাদের। প্রগতিশীল ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ এবং সংগ্রামের ভেতর দিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি দৃঢ়ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করে গেছেন, শ্রমজীবী মানুষের মুক্তি ছাড়া কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। পরিবারের সদস্যরা জানান, ব্যক্তি স্বার্থের চেয়ে দেশকেই সবসময় প্রাধান্য দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের বাংলাদেশ, জীবনানন্দের বাংলাদেশ, নজরুলের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সে তাদের সুন্দর বাংলাদেশকে আলোকিত করতে চেয়েছে। 1928 সালের 30 ডিসেম্বর জন্ম নেওয়া অজয় রায় গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে প্রতি 5 জনে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। সিডিসির জরিপের ফল, গোপন না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ স্থানীয় কর্তৃপক্ষের। প্রায় 7.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরেছে দুর্বৃত্তের হামলায় আহত মুন্সিগঞ্জের স্কুল ছাত্রী তাহমিনা জাহানের। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাহমিনার স্বজনরা জানান, চিকিৎসাধীন অবস্থায় গত রাত 1টার দিকে তার জ্ঞান ফেরে। তবে এখনো স্বাভাবিক কথাবার্তা বলতে পারছে না সে। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তার অবস্থা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলেও জানান তারা। স্কুল থেকে ফেরার পথে গতকাল বিকেলে তাহমিনার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এরপর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা তাহমিনার স্বজনদের। কথা বলে না, তবে এমনিতে আমাদের সাথে দু একটা ইশারা কথা বলছে। পরীক্ষা দিছিল, টেস্ট ওনারা দেখছে এবং এটা নর্মাল বলছে, অত ভয়ের কিছু নাই এবং 2-3 দিন থাকার পরে সুস্থ হবে এরকম আশ্বাস দিচ্ছে আমাদের। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন হুসাইন মনিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে ফতুল্লার শ্যামপুর ওয়াসা এলাকায় শ্বশুর বাড়িতে তার উপর হামলা হয়। নিহতের স্বজনরা জানান, রাত 8টার দিকে 10 থেকে 12 জন দুর্বৃত্ত মনিরের শ্বশুর বাড়িতে প্রবেশ করে। এরপর মনিরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে তারা। মনিরের সন্তান সম্ভবা স্ত্রী ও শালিকা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের কুপিয়ে আহত করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনিরকে ঢাকা মেডিকেলে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার সঙ্গে মনিরের দ্বন্দ্ব চলছিল বলে জানান নিহতের স্বজনরা। এই দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তারা। টোকা দিছে, ভাই গেটটা খুলে, তো ভাই গেট খুলছে, গেট খোলার লগে গেটটা লাগাই দিয়ে ওরা এলোপাতাড়ি কোপ শুরু করছে। কোপ দিচ্ছে আলমগীর আগে, আলমগীরের সাকিলে কোপান শুরু করছে, পরে জনিও কোপাইছে। আমরা প্রাথমিকভাবে সন্দিগ্ধ ব্যক্তির সংক্রান্ত তথ্য পেয়েছি, তো তদন্ত চলছে। আশা করি আমরা একটা ভালো প্রোগ্রেস দিতে পারবো। হবিগঞ্জের বাহুবলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্কুল জাতীয়করণের দাবিতে দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ সময় কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে 5 জন গুলিবিদ্ধ এবং আরো 10 জন বিভিন্নভাবে গুরুতর আহত হন। এই ঘটনায় শিক্ষক সহ 6 জনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনায় খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগে 2 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত 2 জনের ডিলারশিপ বাতিলের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কলমাকান্দা উপজেলার
কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হায়দার আলী ও মুজিবুর রহমান এলাকার হতদরিদ্রদের পরিবর্তে তাদের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে কার্ড করে। এতে এলাকার বেশিরভাগ দরিদ্র পরিবার এই কার্যক্রমের আওতায় চাল না পেয়ে বঞ্চিত হয়। এর ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনের ডিলারশিপ বাতিল করা হয়। এর পরিবর্তে নতুন দুজনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করার সময় দেখা যায় যে দুইজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ জনাব হায়দার আলী এবং জনাব মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। পরবর্তীতে প্রতিবেদনের আলোকে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কমিটি উক্ত দুইজন ডিলারের নিয়োগাদেশ বাতিল করে উক্ত স্থানে দুইজন ডিলার 18-10 তারিখে নিয়োগ করা হয়েছে। ছায়ানট সংস্কৃতি ভবনে কৈশোর তারুণ্যের 5 দিনের বই মেলা শুরু হয়েছে। মেলায় দেশের প্রতিষ্ঠিত 15টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সকালে নালন্দা শিশু শিক্ষার্থীদের গানের মাধ্যমে উদ্বোধন করা হয় এই বই মেলার। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সময় টিভি সম্পাদকীয় প্রধান নিয়াজ মোর্শেদ কাদেরী, বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ সহ ছায়ানটের কলাকুশলী বৃন্দ। উদ্বোধনের পরেই মেলা প্রাঙ্গণে বই দেখতে থাকে শিক্ষার্থীরা। এ সময় অনেকেই তাদের পছন্দের বই কিনে ফেলে। প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা চলবে আগামী 23 অক্টোবর পর্যন্ত। নিউ ইয়র্কে মারাত্মক সংকট হয়ে দেখা দিয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা। 80 লাখ মানুষের নগরী নিউ ইয়র্কে প্রতি 5 জনে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির এক জরিপে উঠে এসেছে। এসব সমস্যা গোপন না করে সময়মতো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর তথ্য ও টি.এম. মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়। শহরটিতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির মানসিক স্বাস্থ্য সমস্যা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে এক জরিপে উঠে এসেছে ভয়াবহ তথ্য। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানসিক রোগে আক্রান্তদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জরিপ অনুযায়ী নিউ ইয়র্কের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শতকরা 8 ভাগ শিক্ষার্থী আত্মহননের চেষ্টা করে। আর শহরটিতে প্রতি বছর গড়ে 5 লাখেরও বেশি মানুষ বিষণ্ণতায় ভোগে। এই মানসিক সমস্যায় প্রধান ভূমিকা রাখছে দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও দীর্ঘদিনের বর্ণবাদী বা জাতিগত নির্যাতনের শিকার হওয়া। এ অবস্থায় মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে লজ্জিত না হয়ে সৃজনশীল কাজে নিজেকে সম্পৃক্ত করা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সিটি হেলথ কমিশনার ডক্টর মেরি ব্যাসেট। যে কোনো বর্ণ বা জাতি গোষ্ঠীরই হোক না কেন, আমাদের প্রধান পরিচয় আমরা সবাই মানুষ। জীবনে প্রত্যেকেরই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কঠিনে পথ চলতে গিয়ে অনেকে নানা অস্থায়ী সমস্যার কারণে মানসিক চাপ ও বিষণ্ণতায় আক্রান্ত হয়। এটি ভেতরে চেপে না রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হার্টসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম বললেন, দুঃখজনক হলেও সত্য, অভিবাসী সমাজে এখনো মানসিক সমস্যাকে অত্যন্ত লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। মেয়র ব্লাজিওর মেয়ে, আমার বাবা, এমনকি আমিও একসময় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছি। এতে লজ্জার কিছু নেই। এর থেকে মুক্তি পেতে সবার মানসিকতা পরিবর্তন করতে হবে। নিউ ইয়র্কে মানসিক সমস্যা নিয়ে নানা মহলে এমন উদ্বেগের মধ্যেই স্বাস্থ্যসেবা খাতে $85 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবে খুনের দায়ে এক যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, 3 বছর আগে এক সৌদি নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ ওঠে যুবরাজ তুর্কি বিন সৌদ আল কবিরের বিরুদ্ধে। এরপর বেশ কয়েক দফায় এ নিয়ে তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রমাণ হলে সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসা করতে নিহত আল মুহাইমিনের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাবও করা হয়। তবে তার পরিবার সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার দাবি করলে যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে 1975 সালে তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালকে হত্যার দায়ে যুবরাজ মুসাইদ আল সৌদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট জার্সিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
চট্টগ্রাম টেস্টে কাল যাদের শুরুটা ভালো হবে পুরো ম্যাচে তারাই আধিপত্য বিস্তার করবে, তবে বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশনে ভালো খেলা, এমনটাই জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেয়ার মতো সামর্থ্য আছে বাংলাদেশের বোলারদের। অন্যদিকে রেকর্ড টানা 134তম টেস্ট স্মরণীয় করার প্রত্যয় ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। তার বিশ্বাস দারুণ উপভোগ্য লড়াই হবে দুদলের টেস্ট সিরিজটি। First innings, it will be very helpful for both the sides. Whoever gets the lead or whoever gets the early in rows, I think they will dominate the whole test match. There will be few newcomers for England team, and also there will be few newcomers for our team. So they also don't know about our players. So hopefully it will come both the same, and hopefully inshallah we will do well. যদি উইকেটটা আমাদের যেটা স্ট্রেংথ, যেটা মেইনলি আমাদের যদি হেল্প করে, তাহলে অবশ্যই আমি এখনো বিলিভ করি আমাদের সেই স্কোয়াডে সেরকম এনাফ বোলার আছে এবং কোয়ালিটি বোলার আছে যারা কিনা 20 উইকেট নিতে পারে। হ্যাঁ, টানা 134টি টেস্ট খেলতে যাচ্ছি, সত্যি ব্যাপারটি অসাধারণ। তবে এটি স্মরণীয় হলে খুশি হব। আর গেল কয়েক বছর হলো বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে জয়টা চ্যালেঞ্জিং। তবে কয়েকজন তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটার আমাকে সাহস যোগাচ্ছে। আশা করছি দারুণ উপভোগ্য একটি সিরিজ হবে। দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এর আগে ইংলিশদের বিপক্ষে 8 ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকা টাইগাররা এখন বেশ আত্মবিশ্বাসী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে সাকিব তাইজুলদের উপরই দায়িত্বটা সবচেয়ে বেশি। দুদলের ম্যাচটি শুরু হবে কাল সকাল 10টায়। 15 মাস পর টেস্ট টাঙ্গিনায় টাইগারদের পদার্পণ। লম্বা বিরতির পর দীর্ঘ পরিসরের মঞ্চে নামার আগে কপালে চিন্তার ভাঁজ পড়াটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিপক্ষ যে শক্তিশালী ইংল্যান্ড। খাতা কলমের পরিসংখ্যানে পার্থক্যটা পরিষ্কার। মুখোমুখি 8 দেখায় বাংলাদেশ হেরেছে সবকটিতেই, যার মধ্যে ইনিংস ব্যবধানে হার 3 ম্যাচে। দুদল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একবারই মুখোমুখি হয়েছিল 6 বছর আগে, যে ম্যাচে ইংল্যান্ডের জয় 181 রানে। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক সে ম্যাচে খেলেছিলেন 173 রানের অনবদ্য এক ইনিংস। অধিনায়কের দায়িত্বটা এখনো আছে কুকের কাঁধে। সাদা জার্সিতে বরাবরই চওড়া যার ব্যাট, তার উপর সদ্যজাত সন্তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে স্মরণীয় এক ইনিংস খেলতে মুখিয়ে আছেন তিনি। থ্রি লায়নদের ব্যাটিং স্তম্ভে যার যোগ্য সঙ্গী জরুট, নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন হাসিব হামিদ, বিন রাকেটের মতো নতুনরাও। যদিও প্রস্তুতি ম্যাচে থ্রি লায়নদের ভালোই ভুগিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম ম্যাচে সাব্বিরের দারুণ বোলিং এর পর দ্বিতীয় ম্যাচে আরেক লেগ স্পিনার তানভীরও জ্বলে উঠেছিলেন। তাই জহুর আহমেদের স্পিনিং উইকেটে সাকিব তাইজুলদের পাশাপাশি পার্ট টাইমার স্পিনাররাও বসতে পারেন চালকের আসনে। অভিজ্ঞ স্পিনার আছে সফরকারীদের শিবিরেও। গ্যারেথ ব্যাটি, আনসারি, মঈন আলীদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। বল হাতে গতির ঝড় তুলতে প্রস্তুত স্টুয়ার্ট ব্রড, ফিনরাও। বিশ্বমানের এই বোলিং আক্রমণ সামলাতে টাইগারদের টপ অর্ডারকেই শক্ত হাতে ধরতে হবে হাল। তামিম ইকবালের ব্যক্তিগত অর্জন ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বলার মতো তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের। তারপরও ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে নামার আগে সাহসটাই যোগাচ্ছে ইন্ধন। ক্রমেই উন্নতি করতে থাকা দলের কি এখন প্রতিপক্ষের সঙ্গে পরিসংখ্যানের আকাশ পাতাল তফাৎ নিয়ে ভাবলে চলে? মাকসুম আলম খান, সময় সংবাদ। কাবাডি বিশ্বকাপের খবর। নিয়মরক্ষার ম্যাচে আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে 4 ম্যাচে মাত্র 2টিতে জয় পাওয়ায় আসর থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ কাবাডি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 52-18 পয়েন্টে হারিয়ে দাপুটে শুরু হয়েছিল কাবাডি টাইগারদের, কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে একেবারেই পাত্তা পায়নি তারা। হেরেছে 57/20 পয়েন্টের বিশাল ব্যবধানে। তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে 35/32 পয়েন্টে হেরে আসর থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। তাই পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 80/8 পয়েন্টের রেকর্ড গড়া জয়েও আর নকআউট পর্বে ওঠা হয়নি তাদের। 4 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন 11। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা আসরে এখন জয়ের মুখ দেখেনি। 5 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে পুল এতে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। 21 পয়েন্ট নিয়ে ভারত আছে 2-এ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি রোগী ও স্বজনরা। সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে বেশিরভাগ সময়ই প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ, সুচিকিৎসা মিলছে না সরকারি হাসপাতালে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আর্থিক খাত ও রাষ্ট্রের গোপনীয় বিষয়ে সুরক্ষায় আইন করতে যাচ্ছে সরকার, ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। এবারের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। এবং কাল চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। টাইগার বোলারদের 20 উইকেট নেবার সামর্থ্য আছে বললেন অধিনায়ক মুশফিক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।